নতুন কিছু না। দেখো, হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যেখানে নিরাকার ব্রহ্মের কথা আছে। আর প্রশ্ন করলে যদি উত্তর না পাওয়া যায়, হিন্দু ধর্মে তার জায়গা নেই। একদম। সমস্ত কথার মধ্যে যার কথা মানুষ শুনতে চান, যার কথা আগ্রহ ভরে মানুষ বুঝতে চান, সেই অরুণাভ ঘোষ আবারও অদ্বিতীয় আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে কথা মুখে স্বাগতম। ধন্যবাদ। বলো। প্রথম কথা হচ্ছে, রাহুল গান্ধী তো 6-এর পর 6 মারছে। হুম। রাহুল গান্ধী বলছেন ভারতবর্ষের রাজনীতিটা হচ্ছে বিজেপি শাসনের একটা চক্রব্যূহ, এবং তিনি মহাভারত থেকে তুলে ধরে বলছেন চক্রব্যূহের অন্য নাম মহাভারত হচ্ছে পদ্মব্যূহ। এবং তিনি মোদিজি, অমিত শাহ জি, তারপর ওই মোহন ভাগবত, এরকম 6 জনের নাম বলেছেন যারা গোটা ভারতীয় রাজনীতিকে বা ওনার মতে চক্রব্যূহকে নিয়ন্ত্রণ করে। রাহুলের এই মার্কাডারি পারফরমেন্স নিয়ে কি বলবেন? দেখো, রাহুল সম্বন্ধে তোমার এখানেই আমি অনেক তো বলেছি আগে। তখন লোকে পাপ্পু পাপ্পু বলতো। আরে, হারভার্ডে ভর্তি হয়েছে, সেন্ট স্টিফেন্সে ভর্তি হয়ে পাশ করেছে, হারভার্ডে ভর্তি হয়েছে, হারভার্ড থেকে পাশ করেছে, তারপর কেমব্রিজের পোস্ট গ্রাজুয়েট। হ্যাঁ, কেউ জানতো না এগুলো। হ্যাঁ, আর আমাদের প্রাইম মিনিস্টার বলছেন হার্ডওয়ার্ক নেই, হারভার্ড নেই, হার্ডওয়ার্ক চাইয়ে। বাবা, হারভার্ডে একটু দারোয়ান হও না। কিন্তু হার্ভার্ডে পড়লেই সে খুব চরম না, ইন্টেলেকচুয়াল হবে পড়তে সেরকম না। হচ্ছে ইন্টেলেকচুয়াল, পড়ে ভাই অ্যাডমিশন নেওয়া আমি তো জানি কি অ্যাডমিশন নেওয়া, তারপরে ইয়েতে কেমব্রিজে পড়া। নেহেরু তো অক্সফোর্ডে পড়েছিলেন না? আর যাই হোক, সেটা আমি বলছি না। আমি বললাম, আমি ওর কথা শুনেই প্রথম থেকে জানতে হবে পড়াশোনা জানা ছেলে। দুই, ভারত বাড়ির একটা অ্যাটমসফিয়ার নির্ভর করে। বাড়িতে বই থাকলেই বই পড়বে, এই একদম ছোটবেলা থেকে দেখে এসেছে। তা আমি ওর কথা শুনে গোড়াতেই অনেকে বলতে হয় উনাব, কি বলছে উনাব। হ্যাঁ, আপনি প্রথম থেকে বলে আসছেন। একদম একদম আমি দেখেই বুঝেছি ও জানে পড়াশোনাটা মারাত্মক। মারাত্মক। সেন্ট স্টিফেন্স কলেজে পড়া ছেলে। রাহুল গান্ধীর সঙ্গে কখনো ব্যক্তিগত আপনার আলাপচারিতা না হয়েছে না কোনো না বিষয় নিয়ে? না না না। রাহুল কি আসলে কংগ্রেসের ভেতরেও থেকে, হ্যামলেটের মতো কংগ্রেসের ভেতরের থেকে একজন বিদ্রোহী, যিনি কি কংগ্রেসকে একটা নিউ লেফট রাজনীতিতে নিয়ে যেতে চাইছেন? আমি সেটা বলতে পারছি না, তবে ওর কথা খুব রিজনেবল। লেফট হলে আবার মুশকিল, আর রাইট হলে মুশকিল। কেন, যেখানে তোমার যুক্তি বাধা দিচ্ছে সেখানে তুমি লেফট, অথবা যুক্তি বাধা দিচ্ছে সেখানে তুমি রাইট। আমি সে কিন্তু তা না, একদম যুক্তিতে চলে। রাহুল গান্ধী একটা অদ্ভুত শিবের উদাহরণ দিয়ে বলছেন যে শিবের ডান দিকে নয়, বাঁ দিকে পেছনের দিকে ত্রিশূলটা রয়েছে, এবং তিনি দেখানোর চেষ্টা করছেন এটা সফট হিন্দুত্ব নয়, এই ত্রিশূলটা হচ্ছে এক ধরনের প্রতিবাদ, প্রতিরোধ এবং কি বলবো, ধর্মনিরপেক্ষতার প্রতীক, এবং হিন্দু ধর্মের কোনো ঠিকাদার থাকতে পারে না। এই যে একটা নতুন ধরনের রাজনীতি রাহুল আনছেন, এটা লেফটদের তো খুব কাছাকাছি। না, এটা নতুন কিছু না। দেখো, হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যেখানে নিরাকার ব্রহ্মের কথা আছে। আর প্রশ্ন করলে যদি উত্তর না পাওয়া যায়, হিন্দু ধর্মে তার জায়গা নেই। একদম। হ্যাঁ, আমি বিশ্বাস করি, যখন বলি হিন্দু ধর্ম কিন্তু বিশ্বাস করার কথা সবসময় কিন্তু বলে না। ওই শঙ্করাচার্যই তো বলেছিলেন ব্রহ্ম সত্য জগৎ হ্যাঁ, মিথ্যে। হ্যাঁ, ব্রহ্ম সত্য ও জগৎ মিথ্যা। তো জগৎটা ভুল হয়ে গেল, এটাও তো চ্যালেঞ্জ হয়েছে। অবশ্যই। হ্যাঁ, রামকৃষ্ণদেবও বলেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, মানে আমি বেঁচে আছি মিথ্যা হয়ে গেল। হ্যাঁ, হিন্দু ধর্ম এমন একটা ধর্ম যেখানে মানে শেষ কথা বলে কিছু নেই। আমি বিশ্বাস করি, যখনই তুমি বলবে তার মানে আর এরপরে আর যুক্তি চলে না। হিন্দু ধর্মে সেই জায়গা নেই, সবসময় কোশ্চেন হয়েছে। এইবার একটু রাজনীতিতে আসি। আমরা দেখি রাজনীতিতেও তো এখন মূল কথা হয়ে গেছে বিশ্বাস। বিশ্বাস, সবার উপরে বিশ্বাস করতো, তাহার উপর নাই। এটা ঠিক না। আপনি ধরুন তৃণমূলের যদি দেখি, তৃণমূলে কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো বিষয়ে চ্যালেঞ্জ করেন রাজনৈতিকভাবে, তার ওখানে থাকাটা মুশকিল হয়ে যাবে। সেটা জানি না, সেটা বলতে পারছি না। তবে প্রশ্ন না করলে সে সিস্টেম চলতে পারে না। পৃথিবীর আজকে যেটা চলতি সিস্টেম, সেটা এককালে অপাংতেও ছিল। ভাই, এটা করো না। এখন যেটা বিশ্বাস, মানে এরপর আর যুক্তি থাকবে না। হ্যাঁ, এটা তো বিশ্বাসই যে হ্যাঁ, বিশ্বাস, যুক্তি তৃণমূলের অনেক থাকবে না। লোকই বলে যে একটাই পোস্ট, বাকি সবাই না, ল্যাম্প না, পোস্ট। সেটা হতে পারে, সেটা তার বিশ্বাস, কিন্তু সেখানে শেষ কথা নয়, উচিত হয় না। আচ্ছা, পশ্চিমবঙ্গে আবার আমরা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গে বিজেপি, যদিও শুভেন্দু অধিকারী বলছেন দলগতভাবে বিজেপি এটা দাবি করেন, কিন্তু বিজেপির নানা নেতা নানা সময় কেউ বলছেন উত্তরবঙ্গের মুর্শিদাবাদ এবং মালদাকে কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে। সুকান্ত মজুমদার বলেছেন উত্তরবঙ্গের বিষয়টা উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত করে দিতে হবে। এই বিষয়টাকে আপনি কি দেখছেন? দেউলিয়া হয়ে যাওয়ার আমি মনে হয় এগুলো চিন্তা করে বলে না, চিন্তা করে বলে না। কি বলবো আর। এটা রাজনৈতিক নেতা চিন্তা না করে বলছেন। বলছে
লোকে তো আবেগে চলে, যেখানে আবেগ সেখানে চিন্তা থাকে না। হ্যাঁ, আমি যখনই বলবো আমি কংগ্রেস ঘোরতর করি, তেমন আমার চিন্তা নেই। নিশ্চয়ই কংগ্রেস কিছু কেউ সমর্থক হলে আমি প্রশ্ন করব, বিজেপি হলে প্রশ্ন করব। হ্যাঁ, যখনই আমি বলি বিশ্বাস করি, তখন আমার শেষ, আর কিছু নেই। না, এই উত্তরবঙ্গের এই বিভাজনের প্রশ্নটাকে আপনি কিভাবে না, দেখছেন? বিভাগ বলেছে বলেছে, সেই সেন্সে কি ভেবে বলেছে তখন তো বোঝা যায়নি না, বলার বলে দিয়েছে মিটিং এ। আচ্ছা, এই মোদী সরকার, যে সরকার এখন রয়েছে, যে সরকারকে আসলে লোকে বলছে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ সরকার, এই সরকার কি রাহুল গান্ধী যেটা বলছেন নিজেদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্বেতেই এর পতন হবে? সেটা বলতে পারছি না, স্পেকুলেশন করতে আমি রাজি, আমি করি না জানা না। তবে রাহুল গান্ধী এতদিন তো পাপ্পু পাপ্পু বলতো, এখন দেখা যাচ্ছে ওর পড়াশোনা সবার থেকে বেশি, সবার থেকে বেশি। আমি বলি তো, হারভার্ডে পড়াশোনা, হারভার্ডে ঢোকা মুশকিল, বেরোনো মুশকিল। কেমব্রিজের পোস্ট গ্রাজুয়েট তো, আমি ওই সেন্সে বলছি না। সেন্ট স্টিফেন্স কলেজে পড়তো দিল্লির, সবচেয়ে যেখানে কম্পিটিশন ঢোকায়। এবং ও বলছে, ও নিজের কথা বলছে, ভেবেচিন্তেই বলছে, যেটা বিশ্বাসের ভিত্তিতে ভিত্তি করে বলে না। যুক্তি যেখানে আমাকে নিয়ে যাচ্ছে সেইখানে যায়। এবারের কেন্দ্রীয় বাজেটে দেখলাম বিহারকে দরাজ হাতে দেওয়া হয়েছে, কিন্তু রাজনীতি আমরা, হ্যাঁ, অন্ধ্রপ্রদেশকে দরাজ হাতে দেওয়া হয়েছে। সাপোর্ট পেয়েছে বলে। কিন্তু বাংলায় আপনি ভাবুন, বেঙ্গল কেমিক্যালের মতো একটা প্রতিষ্ঠান আচার্য প্রফুল্লচন্দ্র রায় যেটা প্রতিষ্ঠা করেছে, তার জন্য 1 লক্ষ টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, উঠে ফলে যাচ্ছে। বাংলা যে একটা তীব্রভাবে শুধু বাংলা কেন, সব জায়গায়, ভারতবর্ষের সব জায়গায় এটা করেছে। এই বঞ্চনার দুটো স্টেট ছাড়া। এই বঞ্চনার রাজনীতি কি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে পুরোপুরি ভেঙে ফেলছে? না, যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে ভেঙে আঘাত করছে। আমায় যে সাপোর্ট করবে, এটাও ন্যাচারাল, আমায় যে সাপোর্ট করবে আমি তার সেখানে বেশি ইনভেস্ট করব, ন্যাচারাল। তাতে ভারতবর্ষের ক্ষতি হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে বিরোধী রাজনীতির পরিসরটা হাইকোর্ট নির্ভর অথবা সুপ্রিম কোর্ট নির্ভর হয়ে গেছে। তাহলে এই পরিসরটাকে আপনি কিভাবে না, দেখেন? যেহেতু অ্যাডমিনিস্ট্রেশন, দেখো আমাদের 3টে সেক্টর আছে, পার্লামেন্ট, এক্সিকিউটিভ জুডিশিয়ারি। অ্যান্ড জুডিশিয়ারি। পার্লামেন্ট যা ভাবে সেটা রুলিং পার্টির কথাই ভাবে, তার মানে সেটা এক্সিকিউটিভের কথা ভাবে। সেখানে ব্যালেন্সটা আছে জুডিশিয়ারি, সেখানে জুডিশিয়ারির কাছে ব্যালেন্সের কথা বললে শুনছে, পাল্টা যুক্তি শুনছে, যেটা পার্লামেন্টে শোনা হচ্ছে না। এটা কি জুডিশিয়ারিটা ইন্টারভেনশন ঘটারও সম্ভাবনা না, না, তৈরি না, হচ্ছে না। তৈরি হচ্ছে মানে না, সে তো ইন্টারভিন করবি, কনস্টিটিউশন তো সেইভাবেই। পার্লামেন্ট এবং এক্সিকিউটিভ যেটা ঠিক করবে সেটা জুডিশিয়ারি বিচার করবে, সেইভাবেই তো কনস্টিটিউশনটা করা হয়েছে। 3জন রাজনৈতিক নেতা, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্য, এই 3জনের সবচেয়ে স্ট্রং জায়গা এবং দুর্বল জায়গা, বা এই 3জনকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, মমতা ব্যানার্জির তো এটা ঘটনা মাটির গন্ধ ভয়ানক বসে পশ্চিমবঙ্গ। বুদ্ধদেব ভট্টাচার্য অনেস্ট লোক, কিন্তু সিপিএম এর বাইরেও কেউ না। সেটা রাহুলও তাই, কিন্তু রাহুলের অনেক, এখন বোঝা যাচ্ছে চিন্তাধারা অনেক এগিয়ে, অনেক এগিয়ে। মানে আপনি রাহুল গান্ধীকে অনেক এগিয়ে রাখবেন হ্যাঁ, মমতা হ্যাঁ, বন্দ্যোপাধ্যায়, একদম। বুদ্ধবাবুর থেকে? সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে, এরা তো পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিত, মমতার এই বুদ্ধবাবু। ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কিন্তু তিনি আঞ্চলিক দলগুলোকে নিয়ে তার মধ্যেই আর একটা প্রেশার গ্রুপ তৈরি করার চেষ্টা করছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে না, দেখো, রাজনীতিকে দেখছেন? হয়তো মনের মধ্যে একটা দেবগৌড়া আছে, প্রধানমন্ত্রী তো সবাই হতে চায়, আমি খারাপ বলছি না। এখন মমতা দেখছে আমার ক্ষমতাটা পশ্চিমবঙ্গের বাইরে কতটুকু এক্সটেন্ড করা যায়, সেখানে সে চেষ্টা করবেই। তারপর আপনি বলছেন তৃণমূল যেটা বলছিল বাংলার মেয়ে প্রধানমন্ত্রী হতে চায়। হতেই পারে, হতে পারে, কেন হবে না, হতেই পারে। না, সেটা নিয়ে আমার আপত্তি নেই, হতেই হ্যাঁ, পারে, যে কেউ হতে যে পারে। কেউ হতে পারে, হ্যাঁ, যে কেউ হতে পারে, কোনো না কোনো মোদিজি তো গুজরাটের লোক, হতেই পারে। এটা খারাপ না। কিন্তু বাংলার রাজনীতির দিকে আমরা যদি তাকাই, তাহলে কংগ্রেস বামেদের সেই হতাশাজনক ফলাফলটা আমরা এখনো দেখছি। এবারও শূন্য কেন হলো বামের, আপনার কি কেন, মনে হয়? তৃণমূলকে যারা ঘৃণা করে তারা দেখছে তৃণমূলকে পেটাতে কে পারবে। দিল্লিতে বিজেপি আছে, বিজেপিকে সমর্থন করে। কিন্তু আদৌ তো বিজেপিকে তৃণমূলকে পেটাতে পারছে? সেটা পরের কথা, কিন্তু ফ্যাক্টর তো দিল্লিতে রাজত্ব করছে, তো সুতরাং সেখানে বিজেপির হোল্ড বাড়ছে। অধীর বাবু যেভাবে একটা লড়াই শুরু করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে, যেভাবে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছিলেন, এগুলোও কি ফ্যাক্টর হিসেবে কাজ করলো না? না, মমতা ব্যানার্জি সেটা না, মমতা ব্যানার্জি লোকিতকে হারিয়েছে, মুসলিম ভোটটা চলে গেল উল্টো দিকে, হিন্দু ভোটটা কনসলিডেট করতে পারলো না, বিজেপির দিকে চলে গেল, অধীর হেরে গেল, এই প্র্যাকটিক্যাল কথা। বামেদের ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে আপনি কি পরামর্শ দিতে চান? দেখো ভাই, এখন আমার আইডিয়াটা, ধারণা সব পাল্টে যাচ্ছে। পিপল আর লেড বাই প্যাশনস, নট বাই রিজনস। বা রাসেলের কথা। হ্যাঁ,
যুক্তির এতে কেউ দেখছে না। আমার প্রাণ চায়, আবেগ চায়, আমি দিয়ে দিচ্ছি ভোট। যুক্তির এতে তো ভোট না, হয় এটা কি রাজনৈতিক পার্টিগুলোর বিরাট ব্যর্থতা নয়? তারা যুক্তিটা তুলে ধরতেও পারছে না। আপনি ধরুন যুক্তি নিচ্ছে না লোকে। 70 দশকে যদি উত্তম কুমারও ভোটে দাঁড়াতেন, হই হই করে ওইভাবে জিতে যেতে পারতেন। আজকে নায়করা যে কোনো যে নায়ক জিতে যায়, তার মানে প্রত্যেকটা রাজনৈতিক দল হ্যাঁ। তার রাজনীতিটা মূল কথা ছিল। সেটা চেঞ্জ করে গেছে, সোসাইটি চেঞ্জ করে গেছে, আমাদের সোসাইটি চেঞ্জ করে গেছে। কি করবে? পি চিদাম্বরম আর রাসেল, কারোর সাথে কারোর তুলনা করছি না, তাদের মধ্যে যদি একটা কোনো ডিবেট হয়, আপনার কি মনে হয় কোন বিষয়টা আজকে তারা ভারতীয় রাজনীতি নিয়ে কথা বলবে? দেখো, সেটা দুটো আলাদা ফ্যাক্টর। চিদম্বরের মতো পড়াশোনা জানা লোক ভারতীয় রাজনীতিতে খুব কম এসেছেও এবং আছেও, সেটাই। শশী থারুরকে আপনি এগিয়ে রাখবেন না পি না, চিদাম্বরম? চিদম্বরম অনেক এগিয়ে। কোন কারণে? যুক্তি, ওকালতি যুক্তি, উকিল তো ভয়ানক যুক্তির মাধ্যমে চলে। থারুর হলো ভালো ভালো কথা বলে, ইংরেজিটা বলে ভালো, ঠিক আছে। ওই রাজনীতির সঙ্গে চিদম্বরমের সঙ্গে কোনো মানে চলে না, কি বলবো, কম্প্যারিজন চলে না। চিদম্বরম অনেক এগিয়ে। এর আগের ইন্টারভিউতে আমরা কথা বলেছিলাম, আজকেও সেই বিষয়টাই যাবো। অনেকদিন আগে এক দার্শনিক বলেছিলেন, ফিলসফার ক্যানট বি কিং। ফলে ফিলসফার যারা আছেন প্রত্যেকটা রাজনৈতিক দলে, অ্যাপার্ট ফ্রম বিজেপি বলছি, তাদের আমরা সেইভাবে কিন্তু রাজনীতিতে সক্রিয় ভূমিকা দেখি না। তারা যেন ভালো ভালো কথা বলার লোক। হ্যাঁ, ফিলসফার কিং হলে তো হয়ে যেত। ফিলসফার কিং সক্রেটিসের কথা, ফিলসফার কিং হলে নেই, এখন নিচ্ছে না ফিলসফি। তাও ফিলসফি তো আছে, লোকে তো ভাই একে দেখছে, কে ফিলসফির কথা বলছে। চিদম্বরমের ভিত্তিটা কি? আইনের কথা বলছে। এ কে অ্যান্টনির ভিত্তিটা কি? আছে, কিছু আছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা দেখছি সবকটা পৌরসভার 90% তৃণমূলের হাতে, পঞ্চায়েতের 80% তৃণমূলের হাতে। আমরা দেখি বিধানসভায় তাদের একটা সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং লোকসভায় 29টা আসনে তারা জিতেছে। এরপরের তো তৃণমূলের আর বৃদ্ধির কোনো জায়গা নেই, সমস্ত বৃদ্ধি তো হয়ে গেছে। মানে সেটা বলা কঠিন কি হবে না হবে, বলা কঠিন। 29-এ 42টা সিট তো, হ্যাঁ, 42। উপরে উঠতে পারে। মানে আপনি বৃদ্ধির জায়গা এখনো দেখছেন? হ্যাঁ, দেখছি। কেন, তৃণমূলের যে রিচ, সেটা কারণ নেই আমার, মানে বিরোধী দলের কারণ নেই। সময়টা রাজনীতি করে, ওরা করে টোটালটাই, ও লোকের কাছে পৌঁছনো। কারণ আমার ধরো আজকে আমার সল্টলেকের তৃণমূলের কাউন্সিলর, আমার যেখানে থাকি, এই জলের কি একটা রাস্তায় ঝামেলা হয়েছে, আমি বউ ফোন করে সঙ্গে সঙ্গে চলে এসেছে লোকজন। এটা রিচ না সিপিএম এর সময় এটা মনে হতো যে এটা রাষ্ট্রশক্তির না। ক্ষমতা? সিপিএম এর অসুবিধা হলো, সিপিএম এর লোককে বললে, দুজন আমাদের ওখানে মহিলা কাউন্সিলর ভালো, সে লোকাল কমিটিকে জানাবে, লোকাল কমিটি 2 দিন বাদে রায় দেবে, 3 দিনের দিন আসবে, হ্যাঁ কাজ হলো। তৃণমূলের তা না, যে আলো সঙ্গে সঙ্গে নিজেরা কাজ করছে তৃণমূল, লোকাল লেভেলে কাজ করছে, পৌঁছচ্ছে মানুষের কাছে। কাজ করুক না করুক বলতে পারি, কিন্তু পৌঁছচ্ছে মানুষের কাছে। কিন্তু ধরুন তৃণমূলের একটা অসাধারণ ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হচ্ছে কন্যাশ্রী, কিন্তু কন্যাশ্রী দেওয়ার পরেও তো পশ্চিমবঙ্গে মানে কি বল বাল্য বিবাহের সংখ্যা বাড়ছে। সেটা বলতে পারছি না। বাল্যবিবাহ তো প্র্যাকটিক্যাল, ভাই মেয়ে বিদায় করো ঘর থেকে তাড়াতাড়ি, সেটা অন্য জিনিস। পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে বিজেপির কোনো ভবিষ্যৎ আছে? সেরাম কিছু দূর অব্দি যাবে, পুরো ভবিষ্যৎ নেই। ওয়েস্ট বেঙ্গল এখনো উত্তর ভারত থেকে আলাদা চিন্তা করে, মানে ওই ইউপি বিহার ঠিক মেনে নিতে পারে না। শুভেন্দু বনাম যে দিলীপ বাবুর যে লড়াই দ্বন্দ্বটা সামনে এসে গেল, দিলীপ বাবুর পেজের হয়ে কিছু পেজে আমরা দেখলাম, মানে দিলীপ ঘোষকে নিয়ে কিছু পেজ তৈরি হয়েছিল, সেখানে দেখলাম কিছু লোক লিখলে যে দিলীপ বাবু মিডিয়াকে মানে ভরণ পোষণ করেন না বলে তিনি হেরে যাচ্ছেন। এই শুভেন্দু বনাম দিলীপ বাবুর দ্বন্দ্বটাকে আপনি কিভাবে দেখছেন? দিলীপ বলেই বলে, খুব ভালো লোক, মানুষটা মানে মিশতে পারে লোকের সঙ্গে। শুভেন্দু রিয়াকশন দিয়ে দেয়, হাও 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 করে বলে দিল। দিলীপের কিন্তু যখন তুমি শুনতে, কোথাও হৃদয়ের সঙ্গে একাত্মবোধ কিন্তু হয়। উনি বলে দিয়েছেন যে গোধনে মানে গোমূত্রে সোনা পাওয়া যাচ্ছে, মানে গরুর দুধে। যাই হোক, ভুল বলতে পারে, কিন্তু বিহেভিয়ার প্যাটার্নটা খুব ভালো ছিল। যেখানে শুভেন্দুর বলে যাচ্ছে ভালো ছেলে, ওই 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 করে বলছে, ওর কিন্তু এই কানেকশনটা নেই, মানে আমাদের সঙ্গে বা এদের ব্যক্তিগত, আমার সঙ্গে আলাপ আছে সেটা নেই, ওর নিজের কথা বলে যাচ্ছে। কিন্তু বামেদেরও যদি আমি তরুণ প্রজন্মের নেতৃত্বকে দেখি, তাদের বিহেভিয়ার প্যাটার্ন তো খুব ভালো এবং খুব তাদের ভালো। পড়াশোনাও ভালো রয়েছে। পড়াশোনা বিরাট হ্যাঁ, পড়াশোনা, ভালো কিন্তু ভালো রয়েছে, কিন্তু তারা সময় পারছে খারাপ, না কেন? সময় খারাপ। মাঝে যে গ্যাপটা পড়ে গেল উপরের লেভেলের সঙ্গে এদের মাঝখানে কেউ নেই তো। বুদ্ধবাবুর আর এদের মধ্যে গ্যাপটা বিশাল, কেউ নেই। এদের তো সময় লাগবে ধরতে।
নাকি বিজেপি বিরোধিতায় সবাই পশ্চিমবঙ্গে এটা মনে করে যে তৃণমূলই একমাত্র ভরসা, হ্যাঁ, তাই তো। বামেদের যে লড়াই আছে সেটা তুলে ধরা হ্যাঁ যায়। হ্যাঁ, তাই তো, সেখানে প্যাশনটা কাজ করে, কে বামদের বিজেপিকে পেটাতে পারবে, তৃণমূল পারবে, তৃণমূলকে ভোট দাও। তৃণমূল আর সিপিএম এর মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন, কোন দলটাকে আপনি এগিয়ে রাখবেন? এগিয়ে রাখার ব্যাপার না, বা এগিয়ে রাখবো সেটা তো বামেদের রিজন ভালো, সব ভালো, কিন্তু লোক নেই তো। আর তৃণমূলের অ্যাডভান্টেজ হলো মানুষের কাছে পৌঁছে গেছে, এটা বামেদের নেই। এটা কি সরকারি ক্ষমতা ছিল বলেই পৌঁছেছে? মেবি হতে পারে, কিন্তু পৌঁছচ্ছে ভাই। আমি বললাম তো, তুমি একটা প্রবলেম হলো পাড়ায় খবর দিলে লোকাল কমিটি, হ্যাঁ সিপিএম এর খবর দিলে লোকাল কমিটি বাদে আজকের প্রবলেম 3 দিন বাদে আসতো, তৃণমূলের কাউন্সিলরই করে দেয়। মানুষের কাছে পৌঁছানোটা তৃণমূলের অনেক বেশি। আপনি এর আগে একবার বলে গেলেন চোর কিন্তু এফিশিয়েন্ট, হ্যাঁ। এটা মানুষ খাচ্ছে, হ্যাঁ। কিন্তু কতদিন এটা মানুষ খাবে চোরকে? এফিসিয়েন্সির ওপরে করে লোকে খাবে। তাহলে দুর্নীতিটা কি ভারতবর্ষের রাজনীতিতে কোনো ইস্যু নয়? এখন তো লোকের কাছে ইস্যু নাই, আমার কাজ হয়ে গেলে বাড়ির জল আটকে গেছে, কাউন্সিলর কোন কন্ট্রাক্টরের কাছে টাকা খাচ্ছে এটা দেখে না, জলটা 5 মিনিটের মধ্যে এসেছে কিনা দেখে, তাহলে তাকেই ভোট দেবো। 70 দশকে কি এটা দেখতো? সেটা বলা আমি এখন মাইন্ড অ্যাপ্লাই করিনি। সত্য ধরে মানে ওই পৌঁছানোর ব্যাপার ছিল অনেকে অনেকটা। কংগ্রেস সিপিএম জোটের সমালোচনা করতে গিয়ে বলছেন সিপিএম এর ভোট যত সহজে কংগ্রেসে ট্রান্সফার হয়, কংগ্রেসের ভোট হয় না। সেটা আমি বলতে পারছি না, হয়তো নয়। এর পেছনের কারণটা কি? আইডিওলজিক্যাল কিছু তো কারণ আছে। তাহলে পশ্চিমবঙ্গে কং সিপিএম জোটের ভবিষ্যৎটা আপনি কি দেখছেন? ভবিষ্যৎ দেখো, পিপুল আর লেড বাই প্যাশনস, নট বাই রিজনস। যখন আবেগের ব্যাপার উঠবে তখন উঠবে। নাকি রাজনৈতিক দলগুলোই পিপলকে প্যাশনের দ্বারা নিয়ন্ত্রিত করতে যায়, তা তো যাবি। রিজনের দিকে নিয়েই যায় না? না না, নেন না তো, আমাকে ভোট দাও, আমার ক্যান্ডিডেটকে ভোট দাও। উল্টো দিকে যতই শিক্ষিত লোক থাক তাকে দিও না। প্যাশন, আবেগ আবেগ। এই ক্ষেত্রে কি রাহুল গান্ধীকে আপনার আলাদা মনে হয়? তিনি কি প্যাশনের বদলে রিজনের রাজনীতিটাকে বাড়াতে? রাহুল অনেক অনেক এগিয়ে, আমি কবে থেকে তোমাদের বলেছি। হ্যাঁ, এটা আপনি অনেকবার বলেছেন। রাহুলের কথা শুনলে বোঝা যায় অনেক রিজনেবল। আজকে তো রাহুল ফ্যাক্টর হয়ে গেছে, যুক্তির কথা বলছে। পলিটিশিয়ানদের মধ্যে বলো না, রাহুলের প্যারালাল কজন আছে? চিদম্বরম আছে, চিদম্বরম এত ভালো বলে যে পড়াশোনা যে লোকে অনেকটা বুঝতে পারে না, রাহুল তা না, প্র্যাকটিক্যাল। সাধারণ মানুষকে কানেক্ট করে ফেলেন। হ্যাঁ, কানেক্ট ফেলে। চিদম্বরমও করেন, তার লেখা অসাধারণ। অসাধারণ, কিন্তু তোমার আমার কাছে, এমনি রাস্তার রিক্সাওয়ালার কাছে রাহুল বেটার। আচ্ছা, এক একটা জায়গায় যদি আমরা দেখি যে মাস পলিটিক্সের ক্ষেত্রে আমরা দেখি যত জ্ঞানী মানুষরা ছিলেন তারা সেই অর্থে সফল হননি। আম্বেদকরও সেই অর্থে খুব একটা হয়নি তো। সফল হয়নি। তাহলে অ্যালবেয়ার কামু থেকে আম্বেদকর, এই যদি আমরা একটা লাইন টানি, তারা কি মাসের কাছে কোনো অ্যাপিল তৈরি করতে? অ্যালবেয়ার কামু তো মাসের জন্য না, নিজের লেখা লিখেছে। না, আমি তার লেখার আমি কথা। একটা জিনিস বুঝেছি ভাই আমার জীবন দিয়ে, সততা যদি পুরোটা পড়ো টোটালটা, তাহলে তুমি ফেল করবে। সেখানে কিছু যেন সোনায় খাদ লাগে। খাদ লাগে, সোনার গয়না করতে কিছু খাদ লাগে, ইদার উদার ব্যাপার। আপনি এর আগে খুব অসাধারণ বলেছেন যে সৎ মানুষ রাজনীতিতে সফল হতে পারে না। হ্যাঁ, তাই তো, কিছু না ওই খাদ দিতে হবে। কিন্তু গান্ধী তো একভাবে নিজের অন্তত বিশ্বাসের ক্ষেত্রে প্রবল সৎ হ্যাঁ, ছিলেন। প্রবল সৎ ছিলেন। হ্যাঁ, মানে তিনি সেই রকম লোক, তিনি বলতে পারেন আমার বাবা মারা গেছে তবু আমি ও তো বউয়ের আর সাথে। ক্ষমতায় যায়নি, গান্ধীজি তার ক্ষমতার রাজনীতিটা করেনি, লোকের কথা বলেছে। কিন্তু গান্ধী তো লোকের গোটা কথা- ভারতবর্ষের সবচেয়ে সফল রাজনীতিবিদ। ও মেবি, বাট ইয়ে তো নয়, ক্ষমতায় আসেনি। ক্ষমতা এমন একটা জিনিস, সেখানে কিছু খাদ থাকা চাই, থাকবে না। কমিউনিস্ট পার্টি যে একটা ক্ষমতার অন্য বিন্যাস, বা মার্কস যে ক্ষমতার অন্য বিন্যাস তৈরি করেন, আমরা দেখি কমিউনিস্ট পার্টি যখন ক্ষমতায় আসে তখন একটা খাদ মিশে যায়। হ্যাঁ, তাহলে মার্কসের বাক্স কোনোদিন তো জীবনে ভাবেনি যে একটা কমিউনিস্ট দেশে ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকবে না, একদমই ভাবতেই পারেন। ভাবতে পারেনি। হ্যাঁ, ফ্রম মার্কসের বেসিক জায়গা, কি আর্নেস্ট ফিশার নাকি ভদ্রলোক, সে বলেছে ফ্রম দি কিং, এটা মার্কসের মধ্যে ভাবেনি কেউ। মার্কসের আসল এটা হলো ফ্রম দি কিংডম অফ নেসেসিটি টু দি কিংডম অফ ফ্রিডম। ফ্রিডম। সেটা কি? এবং তিনি তো সবচেয়ে বড় স্পিরিচুয়াল লেবারের কথা বলেন। দেখো, তখন তো আনরেস্টেড ক্যাপিটালিজম ছিল, আমার গায়ের জোর বেশি তোমায় ঘুষি মেরে দিতাম, এখন তো তা হয় না, রেস্ট্রেন। সেই জায়গায় কিন্তু এখনো লোক বলছে ক্রোনি ক্যাপিটালিজম, 5টা গোষ্ঠীর হাতে দেশের সব সম্পদ কুক্ষিগত হয়ে যাচ্ছে। সেটা অক্সফার্মের কম্পিটিশনে পাচ্ছে না, কম্পিটিশনে পাচ্ছি না আমরা, কম্পিটিশনে পাচ্ছে না বাদ বাকিরা। ধরো একজন উকিল, আমি বলছি, একজন হাতে প্রচুর মামলা,
সময় দিতে পারছে না, কম্পিটিশন অন্যরা পাচ্ছে না তার কাছ সঙ্গে। এটা কি গুণগত কোয়ালিটির জন্য হচ্ছে? নিশ্চয়ই কিছু তো গুণগত কোয়ালিটি আছে, গুণগত কোয়ালিটি না হলে তার ওই তার মালপত্র বিক্রি হচ্ছে তো বাজারে, তার আইডিয়াস তো বিক্রি হচ্ছে। আমরা দেখেছি ন্যাশনাল কংগ্রেস যখন তৈরি হয় তার দুটো প্যারাল, মানে তার যারা তৈরি করেছেন তাদের মধ্যে বেশিরভাগই ছিলেন আইনজীবী ও সাংবাদিক। আজকে দেখা যাচ্ছে গোটা ভারতবর্ষ জুড়ে আইনজীবী এবং সাংবাদিকদের, ভারতবর্ষ না আমি পশ্চিমবঙ্গের কথা বলি, একটা ডিগ্রেডেশন হচ্ছে। এর পেছনে কারণ ডিগ্রেডেশন, আমি তোমায় বলি, আগে ইলেকশনের সময় বড় উকিলদের আর পাওয়া যেত না। ছোটবেলার কথা বলছি, তারা কোথাও না কোথাও ইলেকশনে দাঁড়িয়েছে। কাশীকান্ত মৈত্র, তবে সেটা বেশি বড় না, বেশি দিনের না। অজিত পাজা, কিন্তু সাংবাদিকরা তো দাঁড়াতো না। সোমনাথ চ্যাটার্জি, হ্যাঁ, সাংবাদিকও জানি না, ছিল নিশ্চয়ই ছিল জনগণের সঙ্গে কানেকশন। এখন সেটা নেই, নেই, এরা আসছে না। কেন আসছেন? তারা কি অনেক বেশি সিকিউর তার ক্যারিয়ার নিয়ে? কেরিয়ার নিয়ে সিকিউর, আর তোমার জেতাও তো সম্ভব না। এখন তো মানুষ দেখে ভোট হয় না, আবেগ দেখে ভোট হয়। আমি কংগ্রেসের লোককে ভোট দেবো, সিপিএম এর যত ভালোই লোক দাঁড় করে দেবো না। আবেগে ভোট হচ্ছে, যুক্তিতে তো ভোট হচ্ছে না। কিন্তু কমিউনিস্ট রাজনীতিতে এই যুক্তিটা ফেরাতে পারে। আপনার কি মনে হয় সিপিএম এর এই যুক্তি ফেরানোর কোনো যায়? যুক্তিতে ক্ষমতায় আসা যায় না আবেগ না হলে, আবেগটা আসা চাই। এই ক্ষেত্রে কি এসইউসির মতো পার্টিগুলো অনেক পিছিয়ে রয়েছে? হ্যাঁ, এই জন্য এসইউসির মতো একটা অনেস্ট ছেলে, সব প্রত্যেকে খুব ডেডিকেটেড, পাচ্ছে না, ধরতে পারছে না, বাজার ধরতে পারছে না। এসইউসি তো একসময় তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছিল। হ্যাঁ, একটা সময় ছিল তাদের এক হ্যাঁ, বছর একজন সাংসদও গেছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেইভাবে পাচ্ছে না। খুব ডেডিকেটেড পার্টি। বামপন্থীদের তরুণ নেতৃত্বকে আপনার কোনো উপদেশ দেওয়ার আছে এই মুহূর্তে দাঁড়িয়ে? আমি বলতে পারছি না, কেন বললাম তো, আমি পিপুল আর লেড বাই প্যাশনস নট বাই রিজনস। যত ভালো ভালোই কথা বলো, কে জিতবে ভাই, আমার মনে হচ্ছে এ জিতবে, একে ভোট দাও। হ্যাঁ, আর যে জিতবে তার বিরুদ্ধে কে ভালো পেটাতে পারবে তাকে ভোট দাও। বিজেপি আর এখানে মাফিয়া হলেও তাকে ভোট দিয়ে দেবে। দিবে। বলে সে তাকে তো বিয়ে করতেই যাচ্ছি না, হ্যাঁ, সে তো আমার বাড়ির জামাই হবে না। তাহলে এটা কি মনে হয় না যে আমরা যারা যুক্তিবাদের কথা বলি তাদের এটা সর্বোচ্চ পরাজয় যে কোনো রাজ্যে? পরাজয় তো নিশ্চয়ই। যুক্তি কোথায় খাটছে বলো না? তুমি যখন ভোট দিতে যাচ্ছ, তুমি তো বেস্ট লোককে ভোট দিচ্ছ না। আমি কংগ্রেসে বিশ্বাসী, কংগ্রেসে দেবো, প্যাশন নেই। আমি সিপিএম এ বিশ্বাসী, সিপিএম এ দেবো। বিজেপি তৃণমূলকে পেটাতে পারে, বিজেপিকে দেবো। এর পরের বার বিধানসভা নির্বাচন আপনার কি কোনোভাবে লড়ার ইচ্ছে রয়েছে? না না, তার বয়স হয়ে গেছে, 70 পেরিয়ে গেছে। আপনার একটা স্বপ্নের কথা বলুন, আজকে সেই স্বপ্নটা দিয়ে আমরা শেষ করব। যে স্বপ্নটা ফুলফিলমেন্ট হলে আপনার খুব ভালো লাগবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে? দেখো, বাস্তব আর স্বপ্ন দুটো আলাদা হ্যাঁ, হয়। নিশ্চয়ই, তাও এটা আমি রিয়ালাইজ হ্যাঁ, করি। তাও স্বপ্ন তো ভালো লোক আসুক দেখবো, এটা ইচ্ছা। কিন্তু বললাম পিপুল আর লেড বাই আবেগ। আবেগ ভোট যখন দেয় আবেগে, সেখানে স্বপ্নের কোনো স্থান নেই। আমার স্বপ্নের কোনো স্থান নেই। রাসেলকে 2024-এ যদি আপনার সঙ্গে আমি বসিয়ে দিই, আপনি কি কি তিনটে প্রশ্ন বলুন যেটা করতে চাইবেন? না, রাসেলকে আমি কোনো প্রশ্ন করি না, ওই যা বলে অসাধারণ। আর তাহলে কাকে আপনি অন্তত প্রশ্ন করতে প্রশ্ন চান? করি না আমি। আমি নিজেই যার উত্তর খুঁজে পাবো না, প্রশ্ন করবো কেন? কিন্তু যে আপনি যেটা পাচ্ছেন না রাসেলের মতো লোক সদস্য, না না, সেটা তার যুক্তির, আমি নিজের পক্ষে সেটাকে বলার চেষ্টা করছি, নিজের কথাটা জোর বাড়াবার জন্য আরেকজনকে বড় করছি, মানে ধার করছি। রাহুল গান্ধীকে কিছু আপনার বলার আছে, কোনো উপদেশ বাকি ইত্যাদি? হি ইজ রাইজিং। আমি তো তোমায় কবে বলেছি তোমার? হ্যাঁ, অনেকদিন আগে বলেছেন। তো ভাই, রাইজিং। দেখো, হারবার্ডে বলেছে না, প্রধানমন্ত্রী বলছে হার্ড ওয়ার্ক নেই, হারবার্ড নেই, হার্ড ওয়ার্ক চাই। এখন সবাই বলছে প্রধানমন্ত্রী ভয় পাচ্ছেন, রাহুল গান্ধী পরিষ্কার বলছেন যে আমি যখন ভাষণ দেবো তখন তার উত্তর প্রধানমন্ত্রী দিতে পারবে। তাই তো এখন তো বুঝি পড়াশোনা জানা ছেলে, হ্যাঁ, নিশ্চয়ই। পড়াশোনা জানা ছেলে যখন পার্লামেন্টে বলে, ওর মতো স্পিকার কে আছে? চিদম্বরম খুব ইন্টেলেকচুয়াল স্পিকার হয়, আর রাহুলের স্পিচটা হলো একদম হিট করা, মানুষের কাছে পৌঁছানো। আর দেখো, সেন্ট স্টিফেন্স কলেজ থেকে পাশ করেছে, চারটিখানি কথা না, দিল্লিতে। আবার দেখি মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট স্টিফেনে যাননি, কিন্তু তার বক্তব্য মানুষকে রিচ করে যায়। রিচ করছে, নিশ্চয়ই করছে। মাটির সেন্সটা, হুম। আমি বা মীনাক্ষী দুটো মুখার্জি, আলাদা। সেও সেন্ট স্টিফেনে যায়নি, তার বক্তব্য মানুষকে, মীনাক্ষী মুখার্জি, মানুষকে রিচ করে যায়। মীনাক্ষী তো অত রিচ করে না দলের কাছে। মমতা হার্ড সেন্স, মানে মাটির গন্ধটা সবচেয়ে ভালো বোঝে। আমি পড়াশোনার দিক থেকে বলছি না রাহুলের ব্যাপারটা, কিন্তু মমতা মাটির গন্ধটা দারুণ বোঝে, এই তুলনা নেই। প্রিয়াঙ্কা গান্ধীকে কি মনে হয়? চলছে, দেখা যাক, টেস্টিং এ আছে।
মানে রাহুলের মতো এখনো পরীক্ষালব্ধ নয় মানে। না, না। রাহুল রাহুল আমি বলছি তো, এখনো বলছি, কি হবে না হবে, ও প্রধানমন্ত্রী হলেও হয়তো নেবে না, এটা বোঝা যায়। একদম। কিন্তু রাহুল ইজ রাহুল। ফলে ভারতীয় রাজনীতির এক আকাশ নতুন স্বপ্নকে আমরা পেলাম। সেই অনেকদিন আগে মির্জা গালিব বলেছিল, হাজারো খ্বাহিশ ऐसी কে হর খ্বাহিশ মে দম নিকলে, নিকলে মেরা আরমা বহুত, লেকিন জো নিকলে কম নিকলে। অর্থাৎ আমার প্রচুর স্বপ্ন আছে, তার কিছু পূর্ণ হয়েছে, এখনো বহু কিছু পূর্ণ হওয়া বাকি আছে। সেই অপূর্ণ স্বপ্নগুলোর কথাই কিন্তু আজকে অরুণাভ ঘোষ বললেন। তিনি এই স্বপ্ন রাখলেন, অন্তত একজন ফিলোসফার যেন আমার ভারতবর্ষকে কিং না হোক প্রধানমন্ত্রী হন, এরকম একটা অদ্ভুত সুন্দর স্বপ্ন তিনি উপহার দিলেন। আপনাকে আবারও ধন্যবাদ। তোমার মতো এরকম বলতে পারলাম না, তো এত শর্টে যা পুরো কমপ্লিট করলে, দারুণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।